সুপ্রিয় দর্শক, সম্পাদকীয়তে স্বাগত জানাচ্ছি আমি ওমর ফারুক। রাষ্ট্র এখন যে সময়টা পার করছে সেই সময়টা মানুষের জীবন রক্ষার দিকে যেমন মনোযোগ দিতে হচ্ছে, তেমনি খেয়াল রাখতে হচ্ছে জীবিকার। জীবন ও জীবিকার সুরক্ষার জন্যে এই অচেনা সময়ে প্রয়োজন রাজনৈতিক ইশতেহারের। সরকারি বেসরকারি উভয়ের দিক থেকেই এর প্রয়োজন। এ নিয়ে আজকের সম্পাদকীয় করোনাকালে রাজনৈতিক দলের ইশতেহার। এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছেন মোহাম্মদ আরাফাত, চেয়ারম্যান সুচিন্তা ফাউন্ডেশন, হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং শ্যামল দত্ত, সম্পাদক দৈনিক ভোরের কাগজ। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে যে নম্বরটি দেখানো হচ্ছে সেখানে। শুরুতেই দেখে নেই প্রধান শিরোনামগুলো। চাকরি ব্যবসা হারিয়ে নিঃস্ব হয়ে গ্রামমুখ নগরবাসী, বিপর্যয় গ্রামীণ অর্থনীতিতেও। লকডাউন কার্যকরের আগেই এলাকা ছাড়ছেন রাজধানীর ওয়ারির বাসিন্দারা। মুগদা হাসপাতালে নমুনা পরীক্ষায় অনিয়মের প্রতিবাদ করায় রোগীর ওপর হামলা। করোনায় আরও 42 জনের মৃত্যু শনাক্তের হিসাবে ভোঁজা মিলের অভিযোগ। সাত দিনের মধ্যে পাটকল শ্রমিকদের পাওনা পরিশোধের প্রক্রিয়া শুরু, জানালেন মন্ত্রী। জুনের বেতন আগামী সপ্তাহে, আধুনিক যন্ত্রপাতি এনে সুদিন ফেরানোর উদ্যোগ। কোরবানি সামনে রেখে শত শত গরু নিয়ে চরম অনিশ্চয়তায় খামারিরা। খরচ ওঠানো নিয়েই শঙ্কা, অনলাইনে পশু বিক্রির বিকল্প উদ্যোগ নেওয়ার পরামর্শ। এবং সুনামগঞ্জে পানির তোড়ে 150 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত। জামালপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বেড়েছে দুর্ভোগ। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমরা জানি যে করোনা কাল চলছে এবং এটিকে বলা হচ্ছে 100 বছরের মধ্যে সবচাইতে বড় সংকট মানুষের জন্য। বৈশ্বিক সংকট যেমনিভাবে, তেমনিভাবে এই সংকট হচ্ছে বাংলাদেশের জন্য। এই সংকটে যারা রাজনীতি করেন তারা কিভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, রাজনীতির ইশতেহারটা কি, তাদের পরিকল্পনা কি, এসব নিয়েই আজকে আমাদের আলোচনা। সেটি আমরা আগেই বলেছি। তো আমরা এ নিয়ে আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় ঢুকতে চাই। প্রথমে আমি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে যেতে চাই। আমি প্রথমেই যেটি জানতে চাইব যে বিএনপির আসলে এই মহাসংকটে, এই করোনা কালে আপনাদের কি ইশতেহার বা রাজনৈতিক ভাবনা, আপনারা কিভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন এবং এই সংকটের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর আপনাদের কি কর্মসূচি বা পরিকল্পনা রয়েছে সেটি যেমনিভাবে বলবেন। তার পাশাপাশি আমি আপনার একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হচ্ছে যে বাজেট পাশের পরে সংসদ ভবনের সামনে গিয়ে আপনাদের সাংসদরা বাজেটের কপি ছিঁড়েছেন এবং সেটির কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলছেন যে সংসদের প্রতি এটি চরম অবমাননা এবং তিনি যেটি বলছেন যে বাজেট ছাড়া একটি রাষ্ট্র বিএনপি দেখতে চেয়েছিল, তারা দেশে একটি হতাশাজনক অবস্থা দেখতে চেয়েছিল। এরকম একটি সংকটজনক মুহূর্তে আপনারা এটিকে নিয়ে রাজনীতি করছেন, সেটি তার অভিযোগ। আপনি সব মিলিয়ে কি বলবেন? হাবিবুর রহমান হাবিব। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে সময় টেলিভিশন দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম, শুভেচ্ছা। বিজ্ঞ আলোচক, আপনার প্রশ্নের উত্তর আমি একেবারে সরাসরি বলতে চাই যে বিএনপি এটা নিয়ে কোনো রাজনীতি করছে না। এই মহামারী নিয়ে বিএনপি প্রথম থেকেই, বিএনপির পক্ষ থেকে, বিএনপির মহাসচিব থেকে শুরু করে বিএনপির প্রত্যেক নেতা কর্মী বারবার বলে আসছে সরকারকে এই মহামারী একা মোকাবেলা করা যাবে না, সবাইকে নিয়ে মোকাবেলা করতে হবে। কিন্তু সরকার কোনোটাই কথা শুনে নাই। তারা নিজের মতো করে নিজে চলে, শুধু নিজের মতো করে নিজে চলে না, যে এই যে মহামারী বা এই সংকট নিরসনের জন্য যে কমিটি করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রীকে প্রধান করে, স্বাস্থ্যমন্ত্রী অনেক সিদ্ধান্তের ব্যাপার আছে যেগুলো স্বাস্থ্যমন্ত্রী জানে না। আবার একটা টেকনিক্যাল কমিটি নাকি একটা করা আছে, সেটা তারাও জানে না। সরকার এক এক সময় এক এক সিদ্ধান্ত দেয়। এখন আপনাকে আমি যদি প্রশ্ন করি, আপনি একটা বাঁধ কেটে দিলেন, কেটে দিলে আমাকে বলেন যে পানি যেন না যায়, ভিতরে না ঢুকে, গ্রামের ভিতরে পানি যেন না ঢুকে, ফসল নষ্ট না করে, তাহলে কি হবে?
যে ঠিক সরকার এই কাজটি করতেছে বারে 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 মানুষ যেন সংক্রমিত হয়, সংক্রমিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়, এই কাজগুলি করতেছে। আপনি সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন তো যে তারা কি করেছে। শ্রীলঙ্কার মতো একটা রাষ্ট্র, তারা তো একেবারে সারা দেশ তারা কারফিউ দিয়েছিল। এখনো তারা যেখানে যেখানে একটা সংক্রমিত কম হচ্ছে সেখানে সেখানে তারা কারফিউ উইথড্র করতেছে। আর আপনি কি আপনার হয়ে গেলেন, সরকারি ছুটি দিলেন, আনন্দের ভ্রমণে মানুষ চলে গেল। হ্যাঁ, দেখলাম যে কুয়াকাটা গেল, কেউ কক্সবাজার গেল, ঢোল ডগ্গর পিটায়, ওখানে আবার ছবি উঠে আবার ওইটা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে তারা দিয়ে আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছে। আবার আপনি এদিকে লকডাউন দিলেন, আবার একদিকে লকডাউন দেন, আরেকদিকে লক্ষ লক্ষ কর্মী, লক্ষ লক্ষ শ্রমিক তারা ঢাকাতে ছুটে চলে আসে, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী জান না, প্রধানমন্ত্রী জান না, বাণিজ্য মন্ত্রী জানে, আর হলো গার্মেন্টস মালিকেরা জানে। বারে বারে আপনি যদি এরকম করেন, ঈদের সময় আপনার কি এমন দরকার পড়ছিল দোকানগুলো খুলে দিলেন, তারপরে আবার আপনি ঈদে বাড়ি গেল, প্রথম বলেন যে বাড়িতে কেউ যেতে পারবে না, রাস্তাঘাট বন্ধ থাকবে, কেউ যেতে গেলে তাকে ফেরত দেওয়া হবে, প্রাইভেট গাড়ি যাতে তারা নিতে পারে, তারপর উবার ভাড়া করে সব যাওয়া শুরু করলো। দেখেছেন যে কি অবস্থা, বাড়ি যাওয়া বন্ধ করতে পারতেন। আপনি শুভপুর ব্রিজ, যমুনা ব্রিজ, এখানে কিছু কিছু জায়গা আছে, সেই জায়গায় মানুষের গাজীপুর আটকায় দিতেন, ফেরিঘাটগুলি ফেরি লঞ্চ চলাচল বন্ধ করে দিতেন, তাহলে এই মানুষ দল বেঁধে তখন আর যেত না, নিরুৎসাহিত হয়ে যেত। আপনি সেখানে লক্ষ লক্ষ মানুষ যাওয়ার সুযোগ করে দিন, আসার সুযোগ করে দেন। করোনা এখন সারা দেশে ওই তেলাপিয়ার মাছের মতো পুকুরের ডিম পেড়ে চলে আসছে, বা ইলিশ মাছের মতো ডিম ছেড়ে চলে আসছে। এখন আপনি জেলে দিয়েও আপনি ঝাটকা ধরে শেষ করতে পারবেন না, আর তেলাপিয়া সার্বক্ষণিক জেলে নামার একটা পুকুর থেকে মাছ শেষ করতে পারবেন না। সরকার তো এই কাজগুলি বারে বারে করেছে, ঘুরে ফিরে আমাদের উপর দোষ দেয়। আর আমাদের পাঁচজন বা পাঁচজন সংসদ সদস্য বাজেট যে হাবিব ভাই, এ সকল সমালোচনা শুরু থেকেই কিন্তু আপনারা করছেন। তা আজকের যে আমাদের যে বিষয়, আমরা যে শিরোনাম দিয়েছি যে রাজনৈতিক দলের ইশতেহার, বিএনপির এই ক্ষেত্রে আসলে কি ইশতেহার সমালোচনা বাদে? না না, সমালোচনা বাদে আমি আপনাকে বলি, সমালোচনা বাদে আমরা প্রথমেই যখন করোনা যখন আসা শুরু হলো বা বিদেশে যখন আক্রান্ত শুরু হলো, তখন থেকে কিন্তু আমরা প্রাথমিক যে কাজগুলি ছিল, আপনাদের লিফলেট বিলি করলাম, সচেতনতা সৃষ্টি করলাম, হ্যান্ড স্যানিটাইজার বিলি করলাম বিভিন্ন, তারপরে আমাদের ডাক্তাররা সেখানে আমাদের জিয়া রহমান ফাউন্ডেশন থেকে আমার ড্যাব সেখানে আপনার বিভিন্ন জায়গায় পিপি সরবরাহ করলো বিভিন্ন হাসপাতালগুলিতে। জি হাবিব ভাই, ইশতেহার কি আপনাদের ইশতেহার? আমি যদি আপনাকে একটু যোগ করি, ত্রাণ বিতরণকে কি আপনারা রাজনৈতিক কর্মকাণ্ড মনে করেন কিনা, এই প্রশ্নটা আমি এই কারণে করছি। লকডাউন বা অঘোষিত ছুটি বা অঘোষিত লকডাউন শুরুর পরপরই বিএনপি তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে স্থগিত করেছে। তার মানে হচ্ছে মানুষের পাশে দাঁড়ানোটাকে আপনারা রাজনৈতিক কর্মকাণ্ড মনে করেন কিনা? আপনি এই প্রশ্নটা করেছেন বলে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বিএনপি তার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে নাই, বন্ধ করেছিল কমিটি গঠন করা, কমিটি ভাঙা গড়া, সমস্ত কাজ বাদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের উপরে নির্দেশ জারি করেছেন। আমি যদি একটা জেলার দায়িত্বে আছি, কোথায় পাবেন জানি না, মানুষের পাশে দাঁড়াতে হবে, চাল ডাল যা আছে, যা সামর্থ্য সে নামবেন। আমি আপনাকে আজকে চ্যালেঞ্জ করবো, এই পৃথিবী, আল্লাহর এই পৃথিবী সৃষ্টি হওয়ার পর যে মন্ত্রী ছিল না, এমপি ছিল না, উপজেলা চেয়ারম্যান ছিল না, মেয়র ছিল না, ইউনিয়ন চেয়ারম্যান ছিল না, দলের ক্ষমতায় ছিল না, আমি একটা জেলার আহ্বায়ক, আমি একজন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পর আমি যত মানুষকে যত লক্ষ টাকার চাউল বাকি করে দিয়েছি, তার আমার আর্থিক সামর্থ্য না, বাকি করে পৃথিবীর সৃষ্টি হওয়ার পর এত লক্ষ টাকার চাউল বাকি দেয়নি। তারপরে মানুষকে দাঁড়িয়েছি মানুষের পাশে এই কারণে, যেটা আমি জেলার আহ্বায়ক, আমি যদি ত্রাণ না দেই, জনগণের পাশে না যাই, আমি তাহলে আমার অন্য অন্য থানার নেতৃবৃন্দকে আমি উৎসাহিত করতে পারবো না, বলতে পারবো না। আপনি চ্যালেঞ্জ দিয়ে বলতে সারা পৃথিবীর সৃষ্টি হওয়ার পর এত চাল কেউ দেয়নি, যে ক্ষমতা ছিল না, দল না। আমি হাবিব ভাই, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন। আমি আমাদের আলোচনার অন্য প্যানেলের সদস্য মোহাম্মদ আরাফাত ভাই, আমি আপনার কাছে আসতে চাই। আপনি শুনতে পেয়েছেন যে হাবিব ভাই কি বলেছেন। উনি বলছেন যে সবাইকে নিয়ে মোকাবেলা করতে হবে, এই জায়গাটিতে আসলে সরকার করতে পারেনি, এবং তিনি বলছেন বরাবরই যে সকল সমালোচনাগুলো করা হয়ে থাকে সেটি হচ্ছে যে বাংলাদেশে যখনই দেখা গেছে যে সংক্রমণের দিক থেকে এক একটি মাইল ফলক ছুঁয়েছে, তখনই আমরা দেখেছি যে সেই ক্ষেত্রে নানান ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ছুটি দেয়া কিংবা গাড়ি চলাচল কিংবা শ্রমিকদেরকে ডাকা, এই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। এগুলিকে বলছেন ব্যর্থতা এবং এগুলিকে বলছেন অব্যবস্থাপনা। আপনি কি বলবেন? দেখুন, আপনাকে ধন্যবাদ। আসলে এই করোনা মহামারীতে, এই মহা দুর্যোগের মধ্যে
অনেক ক্ষেত্রেই আপনি দেখবেন যে সমন্বয়হীনতার যে বিষয়গুলো এগুলো উঠে এসেছে। এটা শুধু বাংলাদেশে না, বিশ্বব্যাপী। এবং সেটা সেটা থাকার একটা কারণও আছে। আপনি দেখেন ব্যবস্থাপনার অংশ হিসেবে আপনি যখন ধরেন কোনো পরিকল্পনা গ্রহণ করবেন, সমন্বিত পরিকল্পনা, তখন আপনার তথ্য লাগে। মানে এই শুরু থেকেই কিন্তু পৃথিবীর কাছেই নিরঙ্কুশ তথ্য ছিল না। আপনার WHO বারেবার তাদের বিভিন্ন তথ্য বদলেছে, তথ্য পরিবর্তন হয়েছে, বিবর্তিত হয়েছে। কাজে তার ভিত্তিতে আবার পরিকল্পনা আপনার মধ্যে পরিবর্তন আনতে হচ্ছে। এটাই হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতা ছিল না যে আপনার সমস্ত পরিকল্পনা আপনি একেবারে করে মাঠে নামবেন এবং সব ঠিকঠাক হয়ে কাজ হবে। এটা কিন্তু দুনিয়ার কোথাও আমরা দেখিনি। সব জায়গাতেই বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়েছে। এই যে আজকে আল জাজিরাতে রিপোর্ট দেখছিলাম যে ক্যালিফোর্নিয়াতে নার্সরা তারা মিছিল করেছে, তারা ডিমান্ড করেছে তাদেরকে প্রপার আপনার এই যে পিপিই যেটাকে বলে ইকুইপমেন্ট, আপনার প্রোটেক্টিভ ইকুইপমেন্ট এটা দিতে হবে। দেখুন, আপনি যদি মার্চের গণমাধ্যমগুলি দেখেন, আন্তর্জাতিক গণমাধ্যম, দেখবেন এই পিপি নিয়ে বিশাল আপনার যুদ্ধ গোটা বিশ্বব্যাপী, এবং আমেরিকাতে, ইউকেতে, জার্মানিতে, স্পেনে, এবং আজকে তো এখন তো জুলাই মাসে আমরা পড়ে গেছে, এখন এসে আবার একই ধরনের খবর আমরা পাচ্ছি। তার মানে যে এই মহা দুর্যোগের মধ্যে এই ধরনের সমস্যাটা স্বাভাবিক। স্বাভাবিক সময়ে যে আপনার সমস্যা থাকে তার চেয়ে বহুগুণে বেড়ে যায়। যেটা হাবিব ভাই কয়েকটা জিনিস বললেন যে মন্ত্রী যে কমিটির সদস্য উনি বলেছেন উনি জানেন না। দেখুন, এই কথাটি কিন্তু ওই মার্চের শেষের দিকে বা এপ্রিলের শুরুর দিকে একবার বলেছিলেন। হ্যাঁ, আপনি যখন প্রথম উদ্যোগ গ্রহণ করছেন, যখন কমিটিগুলি বানাচ্ছেন, সমন্বিত প্রয়াস নিচ্ছেন, ক্ষেত্র বিশেষে সমস্যা হয়েছিল তো, কারণ এই বাস্তবতা তো ছিল না আগে। কিন্তু কোথায় রাজনীতিটা হাবিব ভাইরা করছেন, সে ওই যে এপ্রিলের প্রথম সপ্তাহে একবার যে মন্ত্রী বলেছিল জানি না, সেইটাকে ওনারা প্রত্যেক সপ্তাহে বলছেন, এই একই কোট করছেন। তারপর মন্ত্রী আর কোথাও বলেছিল, এরপরে আর একবার বলেছিল আমি জানি না। যে আরাফাত ভাই, এই সকল যখন শুরুর দিকে এই সকল বিষয় নিয়ে, মানে এই সকল অভিযোগ, পাল্টা অভিযোগ নিয়ে আমরা অনেক কথা শুনেছি। আমরা আজকে বিষয়টাতে যদি আসতে চাই, যে এই করোনা কালে রাজনৈতিক দলের ইশতেহারের জায়গায় যদি আসি, সেখানে আপনি আসলে এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? যে এই করোনা কালে আমরা দেখতে পাচ্ছি, আপনি যাই বলুন না কেন, যে পাটকলের 25,000 কর্মীকে তাদেরকে আসলে ছাঁটাই করা হচ্ছে। মানে এই সময়টাতে এসে এই ধরনের সিদ্ধান্ত, মানে অনেক অনেক কথাই হয়তো বলা হবে, মানে সব মিলিয়ে এই করোনা কালে রাজনীতির যে ফোকাস, সেটি আপনাকে ঠিক আছে বলে আপনার মনে হয় কিনা? না, আপনাকে আমি বলি, তথ্য যদি বিভ্রান্তি তৈরি করে তখন সমস্যা হয়। ছাঁটাই করা হচ্ছে, এটা সঠিক নয়। এই তথ্যটাই ঠিক না। এটাকে আপনি একটু ঘেটে দেখবেন, আপনাকে আমি তথ্য পাঠাবো, তারপর আপনি দেখবেন যে বিষয়টা ঠিক না। এই করোনা কালে যেটা হচ্ছে, তথ্যের বিভ্রাট তো হয়ে যাচ্ছে, কত অসত্য তথ্য চলে আসছে, মানুষকে কনফিউজ করে ফেলছে, তখন তো সমস্যা তৈরি হয়ে যায়। আপনি দেখেন এই যে এই ডাক্তার এবং নার্স, স্বাস্থ্যকর্মীদের ট্রান্সপোর্টেশনে, এটা নিয়ে কি একটা অসত্য তথ্য চলে আসলো, মানুষকে বিভ্রান্ত করে ফেললো। তারপরে তো এখন আমরা দেখলাম যে ব্যাপারটা কি। তার আগেও আপনার এই ধরনের অনেক বিভ্রান্তিমূলক তথ্য চলে এসছে। আমি যেটা বলতে যাচ্ছি, যেহেতু হাবিব ভাই কথাগুলি বললো, যে আমার কথা হচ্ছে যে আপনি যদি মানে সঠিক রাজনৈতিক চিন্তা ভাবনা মাথায় থাকে, তাহলে আপনি আলোচনাটা কিভাবে করবেন? আপনি 3 মাস আগে এই যে কমিটিগুলি বানানো হচ্ছে, বানিয়ে যে কাজগুলি উদ্যোগ নেওয়া হচ্ছে, সেখানে একবার দুবার হতেই পারে একজন আরেকজনের তথ্য জানেন না এবং অকপটে স্বীকার করা হয়েছে। সেটা নিয়ে আপনি মাসের পর মাস ওই যুক্তি দাঁড় করাবেন? তারপরে কি আর এই ঘটনা ঘটেছে? মন্ত্রী আর একবারও বলেছে যে আমি জানি না, একবার বলেছিল 3 মাস আগে, সেটা আপনি এখনো এক্সাম্পল দিচ্ছেন। তার মানে সরকার ব্যর্থ, এটা প্রমাণ করার জন্য একটা রাজনৈতিক একটা অ্যাপ্রোচ আপনি নিয়েছেন। আপনি কিন্তু নিজেও সঠিক কাজটা করছেন না। আবার আপনি বলছেন ওনারা লিফলেট বিলি করেছিল সচেতনতা তৈরি করার জন্য, এটা আমাকে বলতেই হবে। তাহলে লকডাউনের মধ্যে বেগম জিয়াকে যখন মুক্তি দেওয়া হলো, তাহলে ওনাদের কেমন লিফলেট বিক্রি করে, কেমন সচেতনতা উনি তৈরি করলেন ওনারা, যে ওনাদের দলের কর্মীরা আপনার নিয়ম ভেঙে ওখানে আপনার বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের ওখানে, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওখানে জড়ো হলো, সমস্ত স্বাস্থ্যবিধি ভেঙে। এটা কেন করলো? কারণ করোনাকালে আপনাকে একটা জিনিস দেখতে হবে, যেসব দেশগুলো সফল হয়েছে সেখানে কিন্তু সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে, যে বাস্তবায়নের ক্ষেত্রে যে কাজ করছে, তার বাইরে জনগণের একটা অংশের সচেতনতাও প্রচুর ভাবে কাজ করেছে। শ্রীলঙ্কার কথা উনি বলছেন, অনেকে কেরালার এক্সাম্পল দেয়, জার্মানির এক্সাম্পল দেয়, সবাই মাস্ক পরা শুরু করছে। তো এইখানে যদি বিএনপির মতো রাজনৈতিক দল, যাদের কর্মীদেরকে আমরা ধরে নেই অধিকতর সচেতন, যারা সমাজে নেতৃত্ব দেয়, একেবারে সাধারণ মানুষের তুলনায় তারা
ধরে নেই আমরা অধিকতর সচেতন, যারা রাজনৈতিক কর্মী তারা নেতৃত্ব দেয়, তারাই তো সচেতন করার জন্য লিফলেট দিচ্ছে, যে তারাই আবার বেগম জিয়ার মুক্তিতে আপনার কি করলো, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় পুরো ঘিরে ধরলো। তো এটা তো এক্সপেক্ট করলে হবে না সবকিছু পুলিশ লাঠি পিটা করে ঠিক করবে। মহা দুর্যোগের মধ্যে তো আপনাকেও সচেতন হতে হবে। সেই কাজটুকু আপনি কিভাবে করলেন? এটা তো আপনি করতে পারলেন না রাজনৈতিক দল হিসেবে। আপনি সরকারের ব্যর্থতার খুঁটিনাটি ধরার চেষ্টা করছেন। তা আবার সঠিক তথ্য দিয়ে করলে জিনিসটা ভালো হয়। তো এখানে সমস্যা যেটা হচ্ছে যে আপনার এই দুর্যোগের মধ্যে অনেক সমস্যাই তৈরি হবে, চ্যালেঞ্জ তৈরি হবে, এবং এই সমস্যা এবং চ্যালেঞ্জগুলি শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, কিন্তু বিশ্বব্যাপী তো হচ্ছে, উন্নত দেশগুলোতে এইগুলো ফেস করছে, তাই না? তো আরাফাত ভাই, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন। আমি শ্যামলদা আপনার কাছে আসতে চাই। আরাফাত ভাই, তথ্য বিভ্রাট বা অনেকেই বলছেনও এটি যে এই যে মহামারী চলছে সেখানে আসলে তথ্যেরও মহামারী চলছে, সেটি অনেকে বলছেন। তো সব মিলিয়ে শ্যামলদা, আপনি কি বলবেন যে রাজনৈতিক দলগুলো এই তথ্যের পাশাপাশি রাজনৈতিক দলগুলো যে এই সংকট, যেটিকে বলা হচ্ছে যে শত বছরে এরকম সংকট খুব কম মানব সভ্যতা মুখোমুখি হয়েছে, সেই জায়গাতে কি রাজনৈতিক দলগুলো তাদের সৃজনশীলতা দেখাতে পারছে, নাকি আগের সেই পাল্টাপাল্টি অভিযোগ, অভিযোগ খণ্ডন সেই জায়গাতেই আটকে আছে? আসলে বলতে গেলে আমরা সেই জায়গাতে আটকে গেছি। আর রাতারাতি তো একটি দেশের রাজনৈতিক সংস্কৃতি বদলে যায় না, এটা সম্ভব না। এটা একটা দীর্ঘ অনুশীলনের বিষয়। আপনি যদি রাজনৈতিক সংস্কৃতির চর্চা এবং তার ঐতিহ্য, তার যে ধরন, সেটি হঠাৎ করে পাল্টে দেওয়া যায় না। তবে এটা ঠিক যে আমি সেরকম কোন বড় ধরনের রাজনৈতিক বিরোধ বা বাংলাদেশে এই মুহূর্তে আহ, দেখতে পাচ্ছি আমি, কিন্তু সেটাও না। এই করোনা নিয়ে যেটি হয়েছে, এটি এমন একটি দুর্যোগ যার সঙ্গে পুরো পৃথিবীর কোনো পরিচয় ছিল না। আসলে 1917 সালের পর তো আর অত বড় ধরনের মহামারী বাংলাদেশে বা পৃথিবীতে আসেনি। তো সেই সময়কার একটা লম্বা গ্যাপের কারণে আমাদের হয়তো এই ধরনের অবস্থার সঙ্গে খুব একটা পরিচয় ছিল না, বা এই ধরনের পরিস্থিতিতে আমাদের কি করতে হবে সেটিও ধারণা ছিল না। যে কারণে ভুল ত্রুটিগুলো আছে। কিন্তু যেটি আমাদের দরকার ছিল একটা রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দেওয়া, সেটা পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে আসলে এত দ্রুত আশা করাটাও ঠিক না। এটা ঠিক যে হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ একটা নজিরবিহীন সংকটের মধ্যে পড়েছে। আমরা একটা উদীয়মান অর্থনৈতিক দেশ, দেশটা খুব দ্রুত এগুচ্ছিল নানা রকম অগ্রগতি নিয়ে। এই দেশের ইন্ডিকেটর গুলো বলে যে আমাদের অনেক জায়গায় অগ্রগতি আছে, কিন্তু তাতে হঠাৎ করে একটা থমকে দিয়েছে এই করোনা পরিস্থিতি। এখন এই ধরনের পরিস্থিতিতে আসলে কি করণীয়, এটার কোনো সুনির্দিষ্ট কোনো প্রেসক্রিপশন নেই, বা এটা বলা যাবে না যে এই কাজটি একেবারে সঠিক ছিল। কেউ বলছে লকডাউন ভালো, কেউ বলছে লকডাউন। আমি বিশেষজ্ঞদের মধ্যে দেখেছি একেবারে একই একই মানে একই প্রফেশনের দুজন লোক দু ধরনের মত দিচ্ছেন। কেউ বলছেন এই মুহূর্তে লকডাউন করা ভালো, আবার একই একই বিশেষজ্ঞ হয়তো মানে একই ধরনের বিশেষজ্ঞরা বলছেন যে বাংলাদেশে এই মুহূর্তে লকডাউন দিয়ে কোনো লাভ হবে না। ফলে এই এই মানে এক ধরনের ভুল এবং শুধরে নেয়া এই ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদেরকে অগ্রসর হতে হয়েছে। তবে একটা জিনিস আপনি খেয়াল করবেন যে বাংলাদেশের মতো একটা দরিদ্র অর্থনীতির দেশ, যেটা চেষ্টা করছে অর্থনীতিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, এবং যে দেশটি পৃথিবীর সবচেয়ে ঘনবসতির দেশ, তাতে এই ধরনের একটি ভাইরাস, যেটি ছোঁয়াচে সংক্রান্ত ভাইরাস, সেটির ম্যানেজমেন্ট কিন্তু খুব টাফ। এটা আমাদেরকে স্বীকার করতে হবে। যেখানে প্রায় কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ কর্মজীবী মানুষ, এবং এই দেখেন এর প্রভাব কিন্তু অলরেডি পড়তে শুরু করেছে। হ্যাঁ, এটা ঠিক যে আমাদের বেশ কিছু ভুল ত্রুটি ছিল, যেগুলো আসলে না থাকলে হয়তো আমরা আরো ভালোভাবে ম্যানেজ করতে পারতাম। সমন্বয়হীনতা ছিল, এবং সমন্বয়হীনতা গুলো উঠে এসছে, গণমাধ্যমে উঠে এসছে। আমরা গণমাধ্যমে এগুলো তুলে ধরেছি। কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর কাছে আমার এক্সপেকটেশনটা আরেকটু বেশি ছিল। কথা হচ্ছে যে আমরা দেখেছি বাংলাদেশে যে কোনো দুর্যোগে, আপনি যে পলিটিক্যাল ইস্তেহারের কথা বলছেন, যে কোনো দুর্যোগে পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। অ্যাপার্ট ফ্রম কে ক্ষমতায় আছে কে ক্ষমতায় নেই সেটা বড় কথা না। আপনি বাংলাদেশে বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, ঘূর্ণিঝড় হয়েছে, বন্যা হয়েছে। এটাকেও যদি সেরকম একটা দুর্যোগ ধরি, আমরা কিন্তু শুরুর দিকে দেখেছি, যেমন ধরুন শুরুর দিকে আমাদের এখানে বড় ধরনের ক্রাইসিস ছিল হ্যান্ড স্যানিটাইজার। আমরা দেখেছি অনেক সংগঠন হ্যান্ড স্যানিটাইজার বানানো নিয়ে এগিয়ে এসছে। কিন্তু এই ধরনের কাজগুলো আমরা পরবর্তী সময়ে একটা ধারাবাহিক প্রক্রিয়ার মতো দেখতে পাই। শ্যামলদা, আপনার কাছে কি আমার মনে হয় যে যে আসলে রাজনৈতিক এই দলগুলো জায়গায় সুনির্দিষ্টভাবে কি করতে পারতো? আপনি যদি বলেন যে
মানে এই প্রেক্ষাপটে আগের দুর্যোগের অনেক অনেক কাজ করতে পারতো। যেমন পলিটিক্যাল পার্টির কাজ তো একটাই কাজ না, শুধু সরকারের সমালোচনা করা বা সরকারের কাজ না যে খালি নিজের গুণকীর্তন করা। এই দুই জায়গায় একটা কম্বাইন্ড এফোর্ট হতে পারতো। যেমন ধরুন সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। আমি একটা ছোট এক্সাম্পল দিই। এই যে গত পরশুদিন আপনার একটা মেস বাড়িতে যারা স্টুডেন্ট করতে পারে, আমার ধারণা যে এরকম একটা ক্রাইসিস, ধরুন এই ধরনের একটা ক্রাইসিস ঢাকা শহরে তৈরি হয়েছে। যারা মেস বাড়িতে থাকে, ভাড়া দিতে পারছে না, কি হবে না হবে, এই বিষয়গুলো নিয়ে তো স্টুডেন্ট অর্গানাইজেশন গুলো, পলিটিক্যাল পার্টি যারা বিভিন্ন সময় রক্তাক্ত সংঘাতে লিপ্ত হয় বিভিন্ন ইস্যুতে, তাদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি না এটা হতে হবে? আবার কিভাবে ধরুন মানুষের জীবন জীবিকা কি হবে? এই যে বাজেট গেল, যেটি আপনি করে একটু একটু আগে জিজ্ঞেস করছিলেন হাবিব ভাইকে, যে বাজেটের প্রতিবাদ করার অবশ্যই বিএনপির এমপিদের আছে, কিন্তু প্রতিবাদের ধরনটা কি হবে? সেটি কি আপনি কি একটু কভারেজ পাওয়ার জন্য সংসদের সামনে এসে ছিঁড়ে ফেললেন বাজেট? এইটা তো একটা সুষ্ঠু প্রক্রিয়া হলো না। জি শ্যামলদা, আপনাকে ধন্যবাদ। আমরা আপনার কাছে আবারও আসবো। আমি হাবিবুর রহমান হাবিব ভাই আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে, আমি যেটি জানতে চাচ্ছি যে শ্যামলদা যেটি বলছিলেন যে যারা মেসে থাকেন এরকম, মানে তাদের পাশে দাঁড়ানো, কিংবা ঢাকা শহর ছেড়ে অনেকেই আসলে এখন চলে যেতে বাধ্য হচ্ছেন, তাদের দোকানপাট গুটিয়ে, ব্যবসা পাতি গুটিয়ে, চাকরিতে তারা ছাঁটাই হয়ে তারা ঢাকা ছাড়তে আসতে বাধ্য হচ্ছেন এবং রীতিমতো কান্না করে তারা বেরিয়ে গেছেন। তো এই সকল লোকদের পাশে কি আপনারা দাঁড়ানোর কোনো চেষ্টা করেছেন? না, শ্যামলদা যে কথাটা বললেন, শ্যামলদার কথাটা প্রত্যাশাটা ঠিক আছে, যে বাস্তবতাটা কি, যে একটা ম্যাচে ছিল কিছু ছেলে, সেখান থেকে তাকে বের করে দিল। এটা যে ছাত্রলীগ না যেত, হ্যাঁ তারপরে আমরা যাই নাই বা আমরা যাওয়ার চেষ্টা করে, তার ছাত্রলীগ না যায়, ছাত্র দল যেত, তাহলে ওই ওই বাড়িওয়ালাই দেখা যেত ঘুরে আবার এদের বিরুদ্ধে একটা লুটপাটের মামলা দিতে পারতো। তারপরে যা উচিত ছিল না তা আমি বলবো না, আমাদের প্রত্যাশা ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এখন কথা হলো যে লোকজন, হ্যাঁ ওখানে যাওয়ার প্রয়োজন নেই, বাট ছাত্রলীগের একটা অবস্থান তো, ছাত্র দলের একটা না, অবস্থান, সেটাই বলছি, না না গেলে তোর অবস্থা এখন না গেলে এগুলি তো উচিত হবে, যেতে হবে তো। সংকটে আছে এই মুহূর্তে, পড়ার সংকট আছে, বিশ্ববিদ্যালয়গুলো ভর্তির সংকট আছে, অনেক জায়গায় স্টুডেন্টদের বেতনের সংকট আছে। এই বিষয়গুলো আমি একটা জাস্ট একটা ছোট এক্সাম্পলের কথা না সেটা আপনার প্রত্যাশার সাথে তো, আমি আপনি যেটা প্রত্যাশা করেছেন আমি তার সাথে একমত পোষণ করেই তো বলছি আমি কথা বলে। হ্যাঁ সেটা ঠিক আছে। এখন যে আমাকে যে প্রশ্ন করা হলো যে বাড়ি ঢাকা শহর থেকে চলে যাচ্ছে, আমাদের করার কি আছে? আমরা এখন তাদের বাড়ি কিভাবে জানতে পারে? এই যারা ঢাকা শহর থেকে যারা চলে যাচ্ছে, তাদের শুধু সরকারি দলের লোক যাচ্ছে তা তো না, এখানে বিএনপি যারা করে, অন্য দল করে, তারা কি যাচ্ছে না? তারাও তো যাচ্ছে। এবং আমি আজকে এখানে শুনি, এখানে মানে সেক্ষেত্রে কি রাজনৈতিক দল হিসেবে বিএনপির করার কিছুই নাই? না, করার কি আছে? আমাদের আমাদের যেটা করা আছে আমরা করবো, অবশ্যই সেই লোকজন ফিরে যাবে। আমরা তো এখন গিয়ে মাঝখানে রাস্তার উপর দাঁড়ায় বলতে পারি তুমি এখান থেকে যেও না, আমি তোমার ব্যবস্থা গ্রহণ করতেছি, আমি কি করতে পারবো এটা? যেখানে সরকার একবারে 25,000 কর্মচারীকে, যে ওই যে আপনি বললেন ছাঁটাই, আমাদের আরাফাত সাহেব বললেন ছাঁটাই না, আমি আপনাকে ব্যাখ্যা পাচ্ছি, ছাঁটাই না, চিরতরের জন্য তাদেরকে মানে ফ্যাক্টরি সরকারি বন্ধ করে দেওয়া হলো। যারা আদমজিতে যখন বিএনপি দিয়েছিল, তখন ওইটা নিয়ে মাথাভারী প্রশাসন ছিল, অনেক সমালোচনা হয়েছিল, তখন বাস্তবতাকে লক্ষ্য করে কিন্তু দিয়েছিল। এখন সরকার এই মুহূর্তে করোনাকালীন সময়ে মানুষের জীবন রক্ষা করা, মানুষের পাশে দাঁড়ানো, তাদেরকে খাওয়াই পড়া রাখার তো দায়িত্ব সরকারের। এই মুহূর্তে সরকার তাদেরকে মানে একবার বন্ধই করে দিল, আর কি টোটালি বন্ধ করে দিল। এখন আমি আপনাকে বলতে চাই যে আরাফাত সাহেব যে কথাটা ঘুরে ফিরে আমাকে বললেন যে স্বাস্থ্যমন্ত্রী বলছে আমি কিছুই জানি না, শিখতে এপ্রিলের কথা স্বাস্থ্য যা বলেছে এখনো স্বাস্থ্যমন্ত্রী তাই জানে, এখনো স্বাস্থ্যমন্ত্রী জানে না। আর উনি যে ঘুরে ফিরে মনে হয় 17 দিন না 27 দিন বললেন যে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতাল থেকে বেরোলো, সেদিন বিএনপির কর্মীরা অসচেতন হয়ে গিয়ে সেখানে তারা ভিড় জমিয়েছিল। এখানে ওনাকে বোঝা উচিত, দীর্ঘ 2 বছরের উপরে দেশনেত্রী বেগম খালেদাকে আটকে রাখার পর একটা আবেগ সৃষ্টি হয়েছিল, এটা ঠিক। আমরা তো যাই নাই, আমাদের নেতারা তো যায় নাই। হ্যাঁ, অল্প কয়েকজন নেতা হয়তো গিয়েছে, জাস্ট একটা সবসময় যে কোনো পরিস্থিতি একটা জানাজাতেও এখন তো করোনাকালীন সময় তাও কিছু মানুষ পার্টিসিপেট করে, ওই রকম কিছু মহাসচিব কিছু নেতা পার্টিসিপেট করেছিল, তাছাড়া অধিকাংশ আবেগ থেকে এসেছিল। এখন আমি প্রশ্ন করব, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা যখন বিএনপি অফিসের সামনে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করতে গিয়েছি, অনশন ধর্মঘট করতে গেছি, হ্যাঁ তখন আমাদেরকে লাঠি পিটা করা হয়েছে। কালো পতাকা প্রদর্শন করতে গেলে লাঠি পিটা করে, জল কামান ব্যবহার করে প্রায় 57 জন আমাদের সাবেক মহিলা এমপি কর্মী সহ গ্রেফতার করা হলো।
এই দিন যখন ম্যাডাম খালেদা জিয়া যখন বের হবেন তখন পিজি হাসপাতালকে জামাই আদরে কেন ওখানে করলেন, আপ্যায়নের ব্যবস্থা করলেন? পুলিশ তো উচিত ছিল যে এখন করোনার সময় কেউ দাঁড়াতে পারবেন না আপনারা। ও বিএনপি পার্টি অফিসের সামনে দাঁড়াতে দেন না, প্রেস ক্লাবে দাঁড়াতে দেন না, এদিন দাঁড়িয়ে দিলেন, তাহলে কি এই অভিযোগটা করানোর জন্যই? আবার কিছুক্ষণ পরে তো আপনি বাংলা মোটরের কাছে না যেতে আপনি লাঠিচার্জ করলেন। এই লাঠিচার্জটা সকালবেলা করলেন না? হ্যাঁ, অনেক সময় লাঠিচার্জ করতে হয়, লাঠিচার্জ করা লাগতো না। সকাল থেকে যদি বলতো পুলিশ যে এখানে কেউ দাঁড়াতে পারবেন না, আপনারা চলে যান, আমরা কি আমাদের কি বিএনপি পার্টি অফিস থেকে আমাদেরকে বিদায় দেয়নি? দিয়েছে। এখন কথা হলো যে যে জায়গায় এখন আছি আমরা কোথায় আছি এখন? আমরা এখন কোথায় আছি? এখন যে টেস্টের যে রিপোর্ট প্রতিদিন আসতেছে, বাংলাদেশে কোনো মানুষ বিশ্বাস করে না। আজকে 42 জন মানুষ মারা গেছে তাও বিশ্বাস করে না, এর আগে 64 জন মানুষ মারা গেছে তাও বিশ্বাস করে না, কালকে 38 জন কথা তাও বিশ্বাস করে না, আজকে 3115 জন আক্রান্ত তাও বিশ্বাস করে না, 4014 জন। হাবিব ভাই, এই সকল কথা কিন্তু আমরা প্রতিনিয়তই শুনি, মানে কেন? এর কারণ না অভিযোগ না, আপনি কথাগুলো বলতে চান, এর কারণ আপনি বলছেন তো এই সরকারের কোথাও এই সরকারের কোথাও কোনো সমন্বয়তা নাই, সমন্বয়হীনতা বটেই। এখন চিন্তা করেন যে আমি যদি আপনাকে প্রশ্ন করি, ওই যে আরাফাত সাহেব যেটা বললেন ঢাকা মেডিকেল কলেজের 20 কোটি টাকা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এটা কোনোভাবে সত্য হতে পারে না। আপনি কত শত মানুষকে আপনি জি হাবিব ভাই, আপনাকে ধন্যবাদ। আমি আরাফাত ভাই থেকে ঘুরে আসি। আরাফাত ভাই, আপনি শুনছিলেন যে বিভিন্ন প্রসঙ্গে বলছিলেন হাবিব ভাই, এবং আপনার কাছে যেটি জানতে চাই উনি বলছেন ছিল না, আর হোটেলগুলি ভাড়া জি আরাফাত ভাই, আর যে হোটেল ভাড়া 5000, সেই হালা এখন যদি আপনার সরকার এই পরিস্থিতিতে তাকে বলতে 1000 টাকা সার্ভিস চার্জ দেবো, সে দিয়ে আরো খুঁজে হবে। আরাফাত ভাই, আপনি কি মনে করেন, আপনার কি মনে হয় কি যে আসলে রাজনৈতিক দলগুলোর, সরকার ছাড়া রাজনৈতিক দলগুলোর আসলে তেমন কিছু করার নেই? এর পাশাপাশি হাবিব ভাই যেটি বলেছেন যে আপনি বলছিলেন যে বেগম জিয়ার মুক্তির সময়ে অন্যান্য সময় আপনারা তাদেরকে সরিয়ে দেন, কিন্তু এই সময় আপনারা, মানে আপনারা বলতে আমি বলছি সরকারের কথা, সরকার চাইলে সেখানে আসলে সরিয়ে দিতে পারতো, তারা আসলে সেটি করেনি কেন, সেই প্রশ্ন হাবিব ভাই রেখেছেন, আপনি কি বলবেন? দেখুন, আসলে এই ধরনের এই সস্তা সাধারণ রাজনৈতিক মানে বাকবিতণ্ডায় আমি আসলে যেতে চাচ্ছি না। আর এই ধরনের কথা কিন্তু মানে এই করোনাকালীন টকশো গুলোতে আমি বলিও নেই কখনো। আমরা কিন্তু বাস্তবতার জায়গা থেকে ফোকাস করে আলাপটা করতে চাই, কিন্তু হাবিব ভাই কিছু কথা রাজনৈতিক কথা উঠালেন বলে তার প্রেক্ষিতে আমি বলতে বাধ্য হলাম। এখন হাবিব ভাই যে কথাটা বললেন, হ্যাঁ, ওখানে বিএনপি কর্মীরা ওখানে গিয়েছিল, কথাটা বললেন, এটা আমি আজকে দ্বিতীয়বার বলেছি এবং এর আগের বার আপনাকে বলেছিলাম, আর মাঝখানে কোনো টকশোতে কথা আমি আনি নেই, কারণ এর আগেও আপনার একটা রাজনৈতিক কথার প্রেক্ষিতে আমি কথাটা এনেছি। এবং এখনো আমি বলি যে আজকে হাবিব ভাই যেটা বললেন এটা আমি দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, যে তার মানে উনি বলছেন যে ওই দিন বিএনপির রাজনৈতিক কর্মীরা যারা ওখানে জটলা সৃষ্টি করেছে, স্বাস্থ্যবিধি ভেঙেছে, পুলিশের উচিত ছিল তাদেরকে লাঠিপেটা করে ওখান থেকে সরায় দেয়া। তাহলে পুলিশকেই যদি এই দায়িত্ব নিতে হয়, আচ্ছা ধরে নিলাম ওনাদের অফিসের সামনে পুলিশ যে কাজ করে সেটা অন্যায়, কিন্তু উনি বলছেন সেটা ওখানে করলে এই বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে লাঠিপেটা করেই তাদেরকে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করা। লাঠিপেটা করা সকাল থেকে বললেই ওখানে থাকতে পারতো না। না, সকাল থেকে তো বলাই হয়েছিল এবং আপনাদের দলকেও বলা হয়েছিল এবং লকডাউন দিয়ে সরকারিভাবে বলাই হয়েছিল, এটা কমন একটা ইনস্ট্রাকশন ছিল যে কোনো ক্রাউড সৃষ্টি করা যাবে না। এটা 26 তারিখের পরে একটা কমন ইনস্ট্রাকশন ছিল, স্বাস্থ্যবিধি ব্যাপারটা পরিষ্কার করে বলা ছিল, আলাদাভাবে বলার প্রয়োজন ছিল না, তারপরে বলা হয়েছিল। এখন আমার কথা হচ্ছে একটা রাজনৈতিক দল যারা নাকি হাবিব ভাইয়ের কথা অনুযায়ী জনগণকে সচেতন করার জন্য লিফলেট বিলি করছে এবং তাদেরকে আজকে নিজেরা সচেতনতা থেকে কাজ করবে না, তাদেরকে লাঠিপিটা করে সচেতন করতে হবে, স্বাস্থ্যবিধি মানাতে হবে। তাহলে এই যদি অবস্থা হয় বিএনপির, যে লাঠিপেটা করে তারপরে তাদেরকে স্বাস্থ্যবিধি মানাতে হবে, তাহলে তো এই দল তো এই সমাজকে, এই রাজনীতিকে, এই দেশকে নেতৃত্ব দেওয়ার জায়গাতে নাই। কাজে এই দলের কাছ থেকে তো আমি আশা করি না যে সত্যিকার অর্থে সরকারের সমালোচনা যখন তারা করে সমালোচনা, এটা আসলে সমালোচনার জন্যই এবং সস্তা রাজনৈতিক জায়গা থেকে করে, নাকি আসলে সরকারকে শুধরে দেওয়ার জন্য করে। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি অবশ্যই আপনার শুরুর দিক থেকে বিভিন্ন কিছু আমি অস্বীকার, দ্য গুড থিং ইজ যে যেখানে যে সমস্যাগুলো ছিল সেগুলো শুধরে নেয় সবসময়। এবং আমি বলছি গোটা পৃথিবীতে সমস্ত দেশেই এই পুরো ব্যবস্থাপনার মধ্যে শ্যামলদা বললেন খুবই যৌক্তিকভাবে, আসলে তো কোনো স্পেসিফিক সুনির্দিষ্ট প্রেসক্রিপশন নাই, কারো কাছে কিছু জানা নাই কোনটা ঠিক, কোন প্রেসক্রিপশন ফলো করবেন, যে কারণে পৃথিবীর দেশে দেশে সরকারগুলোকে বিভিন্ন ধরনের ট্রায়াল এন্ড এরর
আপনার বিভিন্ন না, policy আরাফাত ভাই, নিয়ে আপনি হাবিব ভাইয়ের ওই কথায় কি বলবেন যে ওনারা বলছেন যে সবাইকে নিয়ে আসলে এই সংকটের মোকাবেলা করার দরকার এবং সেটি সরকার করছে না উনি বলছেন, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন যে সবাইকে সম্পৃক্ত করা হচ্ছে না? আপনি মানে বলতে কি বুঝাচ্ছেন? সরকারি দল বিরোধী দল মিলে এরকম কোন দেশে, একটা দেশে এক্সাম্পল দেন করোনা মোকাবেলা এই দেশে প্রত্যেক দেশে সরকারি মোকাবেলা করতে। জি আরাফাত ভাই, আপনার ওখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আমরা নিশ্চয়ই আপনার কাছে আবারও আসবো যদি নেটওয়ার্ক ভালো হওয়ার সাথে সাথেই। আমরা শ্যামল দা আপনার কাছে যেতে চাই। শ্যামল দা, এই প্রশ্নতেই আসি আসলে, সেটা হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে আসলে শুরু থেকেই যেমনিভাবে সমালোচনা করা হচ্ছে, বিভিন্ন বিষয় অসঙ্গতি অব্যবস্থাপনার কথা বলা হচ্ছে, তেমনিভাবে তারা শুরু থেকেই বলছেন যে সবাইকে নিয়ে কাজ করা হচ্ছে না, সবাইকে নিয়ে সংকট মোকাবেলা করা হচ্ছে না। সেই জায়গাতে আসলে আপনি কি বলবেন? দেখুন, সবাইকে নিয়ে সংকট মোকাবেলা করার সংস্কৃতিটাই আমাদের তো নেই, আমি যেটা আগেই বলছিলাম। আর এটা হচ্ছে একটা রাজনৈতিক ক্রাইসিস না, এটা হেলথ ক্রাইসিস। আরাফাত ভাই সেক্ষেত্রে বলছেন যে কোথাও তো সেই ধরনের কোনো দৃষ্টান্ত নেই যে কোনো দেশেই যে সেখানে আসলে এই সংকটের জন্য আলাদা বসে একটা একেবারেই নেই তা না। যেমন ধরুন, আমাদের এই সেই গণতন্ত্রের চর্চাটা তো থাকতে হবে। আমাদের এখানে ধরুন প্রতিবেশী দেশ ভারতের অনেকেই উদাহরণ দেন, সেখানেও তারা। না, আমি এখানে একটু পরিষ্কার করতে চাই। আমি কি একটু দাদা এক সেকেন্ড একটু বলতে পারি? জি দাদা, আরাফাত ভাই বলুন। আমি বলছি করোনা এই দুর্যোগ আসার পরে পৃথিবীতে কোনো দেশে এরকম কিছু দেখা যায়নি যে ফর্মালি আহ্বান জানিয়ে একটা কমিটি করে সবাই মিলে সব রাজনৈতিক দল এরকম কিছু করেছে, যেটা বিএনপি থেকে বলা হচ্ছে। তবে সবাই যে যার মতন এগিয়ে এসছে, সবাই মিলেই তো এটা মোকাবেলা করতে হবে। সরকার ফোরফ্রন্টে তার মতন করবে, এবং এখানে রাজনৈতিক সামাজিক সংগঠনগুলা, বিভিন্ন সংগঠন এগিয়ে এসছে। অনেক সামাজিক সংগঠন তারা মাঠে নেমে কাজ করছে, মানুষের জন্য পাশে দাঁড়িয়েছে। তো এটা তো সবাই মিলে কাজ করাই হচ্ছে। আমি ওই অর্থে বলেছি অবশ্যই সবাই মিলে কাজ করতে হবে, কিন্তু বিএনপি সবাই মিলে কেন সরকার বলছে না বলে যে রাজনৈতিক ইস্যু তৈরি করার চেষ্টা করে, এই ধরনের কোনো ঘটনা দুনিয়ার কোথাও ঘটেনি, সেটি বলার চেষ্টা করেছি। থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। না, ঠিক আছে, এই বিষয়টা তো আছেই, এটা অবশ্যই একসাথে করা যায়। অনেকগুলো ক্রাইসিস আছে যেগুলো একসাথে করা যায়। যেমন ধরুন, আরো অনেক বিষয় আছে। সরকার বিভিন্ন প্রণোদনার চিন্তা ভাবনা করছে, সেগুলো কিভাবে ইফেক্টিভলি মানুষের উপকারে লাগবে, যে বিষয়গুলো, সেগুলো বিএনপির দিক থেকেও প্রস্তাবনা আসতে পারে। আবার বিএনপির, আমার কথা হচ্ছে এটাও একটা পার্টিসিপেশন। আপনি সরকারকে প্রপারলি এই গাইডলাইন দেয়া, বা সরকারের ভুল ত্রুটি কোথায় আছে সেটা চিহ্নিত করা, বা সরকারকে পরামর্শ দেয়া। যেমন ধরুন, আরো অনেক ধরনের আছে। যেমন আহ দরিদ্র মানুষের জন্য যে সমস্ত প্রণোদনা সরকার ঘোষণা করেছে, সেটি সঠিকভাবে হচ্ছে কিনা এটাতে নজরদারি করা, এটাতে এক ধরনের সুপারভিশন করা, বা এটাতে কিভাবে আরো করলে এফেক্টিভলি সেটা মানুষের কাজে লাগতে পারে, সেই বিষয়গুলোতে পলিটিক্যাল পার্টিগুলোর রোল থাকা উচিত। আমি মনে করি যে শুধুমাত্র সেই ক্ষেত্রে কি মানে পরামর্শ দেয়া বা প্রস্তাবনা দেয়া ছাড়া একদমই, আমরা পড়েছি আমাদের শ্যামলদা, একদমই মানে প্রস্তাবনা দেয়া ছাড়া বা পরামর্শ দেয়া ছাড়া কি রাজনৈতিক দলগুলো, আমি আগেও দেখেছি যে এই প্রসঙ্গ যখনই এসেছে তখন ওনারা বলেছেন যে আমরা আসলে কি করব। আমি যদি বলি যে বৃদ্ধানন্দ কিভাবে করে বা অন্যান্য সংগঠনগুলো কিভাবে করে, বৃদ্ধানন্দ কিভাবে একটি হাসপাতাল গড়ে তুলে, এবং রাজনৈতিক দলগুলোকে যখন বলা হয় তারা তখন সেটিকে কেন এড়িয়ে যেতে চান, তারা তখন কেন আত্মসমর্পণ করেন যে আমাদের আসলে তেমন কিছু করার নেই। সেই জায়গায় কি আসলেই কিছু করার নেই? তাহলে বিদ্যানন্দের মতো যারা হচ্ছে কয়েকদিনের সংগঠন, তারা কিভাবে আসলে এগুলি করে? বিদ্যানন্দ রাজনৈতিক সংগঠন না, বিদ্যানন্দ একটা সোশ্যাল সংগঠন। এটা একটা ক্লাউড তারা যদি পারে তাহলে রাজনৈতিক দলগুলো তো আরো সংগঠিত। আমাদের তো, আমি আপনাদেরকে বলেছি যে আমাদের এখানে শুরুতে আমাদের বাংলাদেশের দুর্যোগের সময় আমরা পলিটিক্যাল পার্টিগুলোকে দেখেছি, কিন্তু আমি এবার দেখতে পাচ্ছি না। সত্যি কথা, শুরুর দিকে ছিল, এখন নেই। হ্যাঁ, তারাও এরকম করে হাসপাতাল চালু করতে পারতো। যেমন বিএনপিরই তো ডাক্তারদের উইং আছে, ড্যাব নামে একটা সংগঠন আছে। তারাও ইচ্ছে করলে এরকম একটা, যেটা ধরুন বিদ্যানন্দ, এখন আমি দেখলাম গতকাল চট্টগ্রামে তারা একটা চিটাগাং মেট্রোপলিটন পুলিশের সাথে সহযোগিতায় 100 বেডের হাসপাতাল ওপেন করেছে। সেটা তো ড্যাবও চাইলে করতে পারে, একটা এরকম একটা করতে পারে। ওখানে কিছু কিছু জায়গায় ক্রাইসিস খুবই মানে কঠিন ক্রাইসিস, কোথাও একটা বেড নাই, হাসপাতালে কোনো বেড পাওয়া যাচ্ছে না, ডাক্তারদের তাহলে এই সংগঠনগুলোর কাজ কি? এই যে জাতীয়তাবাদী ডাক্তার সংগঠন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, এদের কাজ কি? এরা তো ইচ্ছে করলে এগিয়ে আসতে পারে। যেটা আপনি বললেন বিদ্যানন্দ যে কাজটি করছে, এরকম আরো অনেক সংগঠন মানুষের পাশে দাঁড়াচ্ছে। আপনি জানেন চট্টগ্রামে বা আরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন আছে যারা অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছে মানুষের বাসায় বাসায়।
ক্রাইসিসের সময় যাদের একটা অক্সিজেন সিলিন্ডার দরকার, এই দুর্যোগের সময় পলিটিক্যাল পার্টিগুলোর কাছে এই এক্সপেকটেশনটা তো করা যায় না তা না, আমি আপনার সাথে জি একমত। শ্যামলদা, আপনাকে পলিটিক্যাল ধন্যবাদ। আমি পার্টিগুলো হাবিব ভাইয়ের কাছ থেকে সেই ঘুরে আসি। দেখেছি আমরা। হাবিব ভাই, আপনি শুনছিলেন যে আসলে আপনারা যেই বলেন যে এর আগেও আমরা আপনাদের সাথে যখনই প্রশ্ন করেছি যে রাজনৈতিক দলগুলোর কি করার আছে, তখনই আপনারা বলেছেন যে আমরা আসলে কি করব, আপনারা সরকারকেই দেখিয়ে দিয়েছেন। কিন্তু সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন সংগঠনের উদাহরণ কিন্তু আছে। আপনাদেরও ড্যাব ছাড়াও বিভিন্ন পেশাজীবী প্রত্যেকটির জন্য আলাদা আলাদা সংগঠন আছে, প্রত্যেকটি পেশাজীবীর জন্য, শ্রমজীবীদের জন্য আলাদা আলাদা সংগঠন আছে। তারা কি দাঁড়াতে পারে না? সেই ক্ষেত্রে আসলে আপনারা কি ভূমিকা নিচ্ছেন? আচ্ছা, আপনার প্রশ্নের উত্তরটা আমি খুব স্বাভাবিকভাবে দিতে চাই। বিদ্যানন্দ যে কাজটা করছে, এই মানুষের বাড়ি খাবার নিয়ে, আমি তার পাবনা জেলাতে 50,000 মানুষের পাশে দাঁড়িয়েছে। 50,000 মানুষ একটা জেলা দাঁড়িয়েছে। বিদ্যানন্দ কত লোকের পিছনে দাঁড়িয়েছে, কত লক্ষ পিছনে দাঁড়াচ্ছে, আমরা কত লক্ষ লোকের পিছনে দাঁড়িয়েছে তাকে আপনি জানেন? আর আপনি একটা 100 বেডের একটা হসপিটাল করলে আপনার সমাধান হয়ে যাবে কেন? আপনি বেসরকারি হসপিটালগুলো যারা চিকিৎসা করতেছেন না, যারা ব্যাংক থেকে টাকা নিয়ে যারা বেসরকারি, সেগুলিকে আপনি বলেন এখানে ডাকাতি হয়ে যাচ্ছে। একটা মানুষ যদি একদিন থাকে 1 লক্ষ টাকা বিল আসে, 30 মিনিট আপনার অক্সিজেন যদি ব্যবহার করতে থিয়েটার, সেগুলো ধরেন। বিদ্যানন্দ একটা 100 বেডের হাসপাতাল করলে বাংলাদেশ কি সব মুক্ত হয়ে যাবে নাকি? সস্তা কথা না বলে বাস্তবে আসতে হবে। সরকারি যে হাসপাতালগুলি আছে সেখানে কি ট্রিটমেন্ট হচ্ছে নাকি? সেখানে কি ট্রিটমেন্ট হচ্ছে? আজকে বাংলাদেশের মানুষ মরে যাচ্ছে। অক্সিজেন থেকে বাংলা উৎপাদন করা যায়। একটা অক্সিজেন সিলিন্ডার আপনার দাম 30, 32, 35, 40,000 টাকা শুনে ব্ল্যাকে বিক্রি। কেন হবে এগুলি? সরকার সবগুলি ছেড়ে দিবে, আমাদের ঘাড়ি পড়তে হবে। আমরা তো করতেছি। আর আপনার একটা কথা মনে রাখা দরকার, এই বাংলাদেশে সরকারের সমর্থন 35% থাকলে বিএনপির সমর্থন 60% আছে। বিএনপি তার নিজের প্রয়োজনেই তার লোকজনের পিছনে পাশাপাশি দলমত নির্বিশেষে দাঁড়াচ্ছে। আমরা যা ত্রাণগুলি দিয়ে দলমত নির্বিশেষে দিয়েছি, কথাগুলো ওইভাবে বললে তো হবে না। আর এই যে বাজেটে যে কফি পড়ানোর কথা বললেন, আমাদের 5 জন সংখ্যা পুড়িয়েছে, তার পরিপ্রেক্ষিতে উবায়দুল কাদের যে কথাটি বলেছেন, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, উবায়দুল কাদের কি নিজের ভোট দিয়ে উনি কি এমপি হয়েছেন? এই সরকার কি ভোটের মাধ্যমে এমপি হয়েছেন? যে সরকার রাতের বেলা ভোট কেটে এমপি হয়, তারা জনগণের সেবা করতে পারে না। আজকে বাংলাদেশের মানুষ মহামারীর দিকে ধাবিত হচ্ছে। আজকে 1.5 লক্ষের উপরে আপনার করোনা আক্রান্ত। আপনার টেস্ট করেন 1 লক্ষ, প্রতিদিন 25,000 লোক আক্রান্ত হবে। এই করোনা বাংলাদেশ পৃথিবীতে জনসংখ্যা অনুপাতে যত আক্রান্ত হবে, বাংলাদেশ তার চেয়ে বেশি আক্রান্ত হয়ে বসে আছে। আপনার টেস্ট করা কিট আপনি পাচ্ছেন না। আপনি একজন মানুষকে দেন হলো কিটের অর্ডার, একজন মানুষকে আপনি অক্সিজেন সিলিন্ডার সাপ্লাই দেওয়ার জন্য বলেন কেন? কারণ কি? সে লোকটাকে বিএনপির, সেটা হলো আওয়ামী লীগের লোক। আপনি মাস্ক পিপি সাপ্লাই দিবেন নকল, আপনার লোককে দিয়ে তার ডাক্তার মারা যাবে, সেই দায়িত্ব কি বিএনপি নেবে? আপনি ঠিক মতো পিপি সাপ্লাই দিবেন না, ডাক্তাররা বিনা পিপি বিনা মাস্কে আপনি চিকিৎসা করতে মারা যাবে, সে দায়িত্ব কি বিএনপি দিবে? আপনারা দিবেন আপনার গেট খুলে হাবিব ভাই, সুইচ গেট খুলে দেবেন পানি ঠেকাও, এটা তো হবে বিএনপিকে না। দায়িত্ব আমরা নেওয়ার দোষ কথা আসলে সরকারকে, বলা হচ্ছে না, বলা হচ্ছে যে এই আমরা দায়িত্ব সংকটে নিয়ে আমরা কাজ করতেছি। আমাদের যে দায়িত্ব, হাবিব ভাই, আমাদের দায়িত্ব, বিএনপির উপরে 100% দায়িত্ব চাপানোর কথা আসলে বলা হচ্ছে না, বলা হচ্ছে যে এই সংকটে আমরা 100% অন্যরা যেভাবে দায়িত্ব পালন করতেছি। এই সংকটের পাশাপাশি দাঁড়াচ্ছে, সেই ক্ষেত্রে এত বড় একটি রাজনৈতিক দল, এবং আপনারা দাবিও করছেন যে আপনারা সরকারের চেয়ে, সরকারি দলের চেয়ে আমরা করতেছি তো। আপনাদের সমর্থন বেশি, সেই অনুযায়ী কি আপনাদের পাশে দাঁড়ানোটা সেই অনুযায়ী দৃশ্যমান কিনা, সেটা আপনার কাছে প্রশ্ন। অবশ্যই পাশে দাঁড়াচ্ছি আমরা। আমাদের পাশে দাঁড়ানো কিন্তু আপনি জি হাবিব ভাই, আপনাকে ধন্যবাদ। আমি আরাফাত ভাইয়ের কাছে আপনার কাছে আসতে চাই। সেটি বলা হচ্ছে যে হাবিব ভাই যেটি বলছেন যে ওনারা যে যেটি বাজেটের যে কপি ছিঁড়েছেন, সেটার পক্ষে উনি যুক্তি তুলেছেন যে ভোট নিয়ে ওনাদের যে অভিযোগ সেটিকে তারা তুলে এনেছেন। এর পাশাপাশি ওনারা দাবি করেছেন যে ওনাদের জনপ্রিয়তা সরকারি দলের জনপ্রিয়তার চেয়ে বেশি। সব মিলিয়ে আপনি পুরোটা শুনেছেন, সব মিলিয়ে আপনার মন্তব্য জানতে চাই। দেখুন, মানে কথার মধ্যে তো আপনি অনেক কিছু দাবি করতে পারেন, হ্যাঁ, বাস্তবের সাথে বাস্তব এক, আর আপনি মুখে মুখে দাবি করছেন। এই যে বিএনপি অনেক কাজ করেছে, অনেক ত্রাণ দিয়েছে, কিন্তু আমরা তো দেখিনি কোথাও। আজকের বাস্তবতায় যেভাবে আপনার সোশ্যাল মিডিয়া যে বিস্তার এবং গণমাধ্যমের, আপনি যদি কাজ করেন তাহলে এটা আবার দেখা যাবে না, তাহলে তো সবাই জানবে, দেখতে পারবে। লুকিয়ে লুকিয়ে তার এই কাজগুলি বিএনপি করেনি। আর আপনি রাজনৈতিক দল হিসেবে কাজ করার যে বিষয়টা বলি, আওয়ামী লীগ সরকারে আছে এবং সরকার প্রশাসনের মাধ্যমে যে কাজগুলি করছে সেটা তো করছেই, কিন্তু দলগতভাবে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলি এই যে এই হারভেস্টিং এর সময়, ধান কাটার সময় যেভাবে আওয়ামী লীগ সভানেত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ এবং সবাই যেভাবে আপনার শ্রমিক লীগ এই কৃষকদের সাহায্য করলো, এবং এই যদি এটা সমন্বিত একটা প্রয়াস না থাকতো,
এবং এই সাহসের সাথে তারা যদি কৃষকদের পাশে না দাঁড়াতো, আমরা কিন্তু ধান কাটা এবার ইন্দোনেশিয়াকে পিছিয়ে ফেলে দিয়েছি, আমরা তৃতীয় হয়েছি। এই করোনা দুর্যোগের মধ্যে আমরা তৃতীয় বৃহত্তম ধান উৎপাদনকারী দেশ হয়েছে। তাহলে এই যে রাজনৈতিক দল হিসেবে দায়িত্ব পালন করার যে জায়গাটা, সেটিও তো আওয়ামী লীগ দেখিয়ে দিয়েছে। কাজে আপনি শুধু কথাই কথাই না, কিন্তু কাজে দেখাতে হবে। আর হাবিব ভাই যেসব এক্সাম্পল গুলো দিলেন, হসপিটালের সমস্যা হচ্ছে, এগুলো কিন্তু আমরা দেখেছি কিছু কিছু প্রাইভেট হসপিটালে কিছু কিছু রোগী নেয়ার ক্ষেত্রে তারা সমস্যা করেছে, এবং সরকার সেভাবে তাদেরকে কিন্তু কড়াভাবে বলেছে অনেক জায়গায়, এবং অনেক ক্ষেত্রে এগুলো কমেও এসছে। এখন দু একটি বিচ্ছিন্ন ভাবে এরকম ঘটনা ঘটেছে, এটা খুবই দুঃখজনক ছিল, আমরা এটা প্রতিবাদ করেছি। এবং পিপি নিয়ে উনি বলছেন, উনি আজকে ক্যালিফোর্নিয়াতে নার্সরা যে পিপি নিয়ে ডিমান্ড করছে, মিছিল করেছে, ওটা কি উনি দেখেছেন? কাজে আজকে উনি যেটা বলছেন যে যে সমস্যাগুলি হচ্ছে, সেই সমস্যাগুলি পৃথিবীর সব জায়গাতেই হচ্ছে, শুধু বাংলাদেশে না। এই দুর্যোগকালে মহামারী তো হবে, কিন্তু আপনি চিন্তা করেন আজকে বিএনপি যদি ক্ষমতায় থাকতো কি অবস্থা হতো। আজকে আপনি 14-15 ঘন্টা বিদ্যুৎই থাকতো না, আপনি যে আইসিইউ বেড চালাবেন, আইসিইউ মেশিন চালানোর বিদ্যুৎই থাকতো না, সেটা ছিল হতো বিএনপির অবস্থা। এবং যে কারণে আমি বললাম যে রাজনৈতিক ভাবে সমালোচনা করলে রাজনীতি ভাই করতে পারবে অনেক কিছু, কিন্তু এগুলো মানে যৌক্তিক ভাবে যদি দেখেন বাস্তবতা জায়গায় দাঁড়িয়ে, তাহলে এগুলো যে সস্তা রাজনৈতিক সমালোচনা। ওনাদেরকে কিন্তু কেউ বলছে না সরকার চালাতে, সরকারই চালাবে। বিএনপির ওই ব্যবস্থাপনার অতটুকু যোগ্যতা যদি থাকতো, তাহলে বিএনপি মানুষকে লিফলেট বিলি করে সচেতন করেছে, নিজেদের কর্মীদেরই সচেতন করতে পারেনি। তারা লকডাউনের মধ্যে ক্রাউড তৈরি করেছে এবং স্বাস্থ্যবিধি ভেঙেছে। কাজে আমার কথা হচ্ছে এগুলো না করে এই এই মহামারীর মধ্যে আসলে অ্যাটলিস্ট আমাদের এই সস্তা রাজনীতি থেকে বিরত থাকা উচিত। আরাফাত ভাই, আমরা একদম আমি মনে করি এখানে শেষের দিকে চলে আসি। সত্যিকার আমরা অর্থে যদি আমাদের আবারও একদম শুরুতে যেখানে ছিলাম সেই জায়গাটিতে একটু জানতে চাই যদি আপনার কাছে, আপনার কি মনে হয় যে এই যে মহামারীর এই মহাসংকটে রাজনৈতিক ইশতেহার আসলে কি হওয়া উচিত, একদম সংক্ষেপে? না, আমি আরেকটা কথা আপনাকে বলি, এই যে ফেসবুকে এক ভদ্রলোক আব্দুল ওহাব, বিএনপির আপনার উনি হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়ার, উনি ফরমার এমপি বিএনপির, এবং উনি মেম্বার বিএনপি ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির। উনি এখানে একটা পোস্ট দিয়েছে, আমার কাছে স্ন্যাপশট আছে, যে চায়না থেকে নাকি কত হাজার মাস্ক এসেছিল বিএনপিতে, দলীয় ভাবে তারা পেয়েছিল, রিসিভ করেছিল, তার মধ্যে নাকি সব ভাগ ভাগ বটরা করে চুরি হয়ে গেছে, সাধারণ মানুষকে বিলি করেনি। কাজেই আমি যেটা বলছি যে উনি যে চুরির এক্সাম্পলের কথা বলছেন বা দুর্নীতির কথা বলছেন, অ্যাটলিস্ট গভর্নমেন্টে যেখানে যেখানে যে ধরনের অভিযোগ আসছে, সরকারিভাবে মাননীয় প্রধানমন্ত্রী অ্যাকশন নিচ্ছেন এবং ব্যবস্থা নিচ্ছেন, কাউকে ছাড় দিচ্ছেন না। কিন্তু উনাদের যে অভিযোগটা, উনাদেরই একজন ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি, এই যে আমি নাম বললাম আব্দুল ওহাব সাহেব, যে পোস্ট দিয়েছে ফেসবুকে, ওনারা কি রাজনৈতিকভাবে দলীয়ভাবে ব্যবস্থা নিয়েছেন? সেটা তো নিচ্ছেন না। শুধু সরকারের বিরুদ্ধে অভিযোগ করলে হবে না, অভিযোগগুলি যুক্তিসঙ্গত হতে হবে, বাস্তবধর্মী হতে হবে, তথ্য নির্ভর হতে হবে, সত্য হতে হবে, তাহলে সরকার সেগুলো শুধরে নিব। আর নিজেদের মধ্যে যে অন্যায় অপকর্মগুলি হচ্ছে সেগুলো সেলফ ক্রিটিসিজম করতে হবে, করে সেখানে অ্যাকশন নেয় এবং ব্যবস্থা নিতে হবে। আরাফাত ভাই, আপনাকে ধন্যবাদ। আমাদের হাতে খুব বেশি সময় নেই, আমি একটু শ্যামলদার কাছে যেতে চাই। শ্যামলদা, আপনি শুনতে পেয়েছেন আসলে পুরো যে আলোচনা শুরু থেকে এখন পর্যন্ত করলাম, আমরা আসলে মানুষের পাশে দাঁড়ানোর জন্য রাজনৈতিক দলগুলোর কি ভাবনা আছে সেটি আসলে জানতে চেয়েছিলাম। আপনার কতটুকু মনে হয় যে আসলে আমরা সেগুলি আসলে জানতে পেরেছি? দেখুন, এই মহামারীর মহা দুর্যোগে আমরা মহা বিতর্কে জড়ানোর কোনো মানে উচিত না আর কি। আমাদেরকে এখন এই দুর্যোগ যে কবে শেষ হবে পৃথিবী জুড়ে তার কোনো সুনির্দিষ্ট কোনো চিত্র কিন্তু নেই। আমি আজকে পড়ছিলাম যে অস্ট্রেলিয়াতে আবার লকডাউন করা হচ্ছে, যেখানে যারা মানে অনেকটা সরে গেছিল। জাপানে গত পরশুদিন থেকে আবার তারা কড়াকড়ি আরোপে চিন্তা করছে, কারণ সেখানে আবার আর আমার এখানে ঊর্ধ্বমুখী এখন আপনি খুলে দিচ্ছেন সব রোগী পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এটা অনেক দেশের এক এক ধরনের ক্রাইসিস। এটা আমেরিকাতেও ধরেন সবকিছু খুলে দিচ্ছে, সেখানেও ঊর্ধ্বমুখী। এখন এটা এই সমালোচনাগুলো আসলে হবে, আপনারাও সমালোচনা করবেন, স্বাভাবিক। না শ্যামলদা, যারা যেখানে খুলে দিয়েছে নিয়ম মানে নাই, সেখানে আক্রান্ত হয়েছে। আমেরিকা, ইতালি বলেন, এটা প্রথম থেকে মানে নাই বলেই আমরা তো সেই জায়গায় চলে যাচ্ছি। আপনাকে আমরা 3 মাস পরে ফিরছি, তো আমাদের টেস্ট করলে আক্রান্ত কিন্তু সব দেশ ছাড়িয়ে যাবে জনসংখ্যা অনুপাত। আচ্ছা, সেটা ঠিক আছে, সেটা যদি ছাড়িয়ে যায় সেটা মোকাবেলার মতো প্রস্তুতি আমাদের থাকতে হবে। যেটি আমাদের জন্য সমস্যা সেটা হচ্ছে এই দেশের মানুষের অর্থনীতি, জীবন জীবিকা, এটাও দেখতে হবে আপনাকে। আপনি দেখেছেন যে এই যে কদিন আগে যে হারে রাস্তার মধ্যে বুক মানুষ বসে থাকতো, আসলে দেশটা একটা বড় সংকটের দিকে যাচ্ছিল। হ্যাঁ, আপনাকে এখন এই ভারসাম্যটা নিতে হবে যে আপনি কতখানি খুলে দিবেন আর কতখানি তার বেনিফিট নেবেন, আর তার সংক্রমণটা কতখানি হবে। এই দুই ব্যালেন্সের মধ্যেই, এর মধ্যে কি আপনার অনেক দেশ তার বিমানবন্দর খুলে দিচ্ছে না? আমিরাতের মতো ধনী দেশ, তারা কি টুরিস্ট অ্যালাউ করছে না আগামী জুলাই 7 তারিখ থেকে?
কারণ তারাও বুঝতো যে অর্থনৈতিক কর্মকাণ্ড তাদেরকে চালাতে হবে। এক এক দেশের এক একটা স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী তাদের কৌশল ঠিক করতে হবে। মূল কথাটা এটাই। তবেই আমি এটা মনে করি যে পলিটিক্যাল পার্টিগুলোর উচিত হবে একসাথে তো বসা, আমাদের সেই সংস্কৃতি নেই, কিন্তু কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম অবশ্যই করবে। অবশ্যই এটি যদি না হয় অ্যাবসলিউটলি। তাহলে কিন্তু আমাদের এই মোকাবেলা করাটা যাবে না। এবং শ্যামলদা এক সেকেন্ড, আপনাকে আমি একটা কথা বিনীতভাবে বলতে চাই। এই যে টেস্টের কথা যেটা আসে, একজন 2, 3 বা 4 করে করছে, বলছে যে এখানে সংখ্যাটা বাড়ছে 7 লাখ 8 লাখ। কারণ এইগুলির ভিতরে আপনাদের তো সাংবাদিক সুবিধা আছে, সুবিধা বঞ্চিত লোক তো টেস্টের আওতায় যেতে পারে নাই। কারা কারা 2 বার 3 বার করে টেস্ট করাইছে সেই জিনিসটা খুঁজে বের করে একটু দেখেন। এটাও একটা অন্যায় কিন্তু। না, সাধারণ মানুষ কিন্তু পাচ্ছে না টেস্ট করাতে, না টেস্ট করাতে ঘুরতে ফিরতে মরে যাচ্ছে। এই জিনিসটা একটু আপনাকে তদন্ত করেন তো। আমাদের টেস্ট আপনি সেন্টার পারবেন। কম, আমাদের টেস্টের পরিমাণ কম, আমাদের টেস্টের সংখ্যা বাড়ানো দরকার, সবই ঠিক আছে, আমি আপনার সাথে একমত। কিন্তু আপনার সাথে একই সঙ্গে এটাও বুঝতে হবে যে আমাদের হেলথ সেক্টরটা আসলে দীর্ঘদিন অবহেলিত ছিল, সেটা খুব একটা সুবিন্যস্ত ছিল না। আমাদের পাবলিক হেলথে আমাদের অনেক অগ্রগতি আছে। বাংলাদেশে টিকার দান পৃথিবীর মধ্যে সর্বোচ্চ, আমাদের মাতৃমৃত্যু শিশু মৃত্যুর হার পৃথিবীর মধ্যে আমরা উন্নত করেছি। এগুলো ধারাবাহিকভাবে আমাদের উন্নতি হচ্ছে, কিন্তু যে জায়গায় আমরা উন্নতি করতে পারি নাই সেটা হচ্ছে ক্লিনিক্যাল ট্রিটমেন্ট। আমাদের হাসপাতালের ট্রিটমেন্ট আমাদের উন্নত হয়। সবগুলি নষ্ট হয়ে যাবে। যে আমাদের সময় শেষ। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ, এবং আমরাও চাই যে সবাই সরকারের বিরুদ্ধে যে সকল সমালোচনাগুলো আসছে, অব্যবস্থাপনার অভিযোগগুলো আসছে, সেগুলো সরকার দেখবে, এবং রাজনৈতিক দল হিসেবে বিএনপি সহ সকল রাজনৈতিক দলের প্রতি যে ধরনের ইতিবাচক সমালোচনা, ইতিবাচক ভুল ধরিয়ে দেওয়া এবং সক্রিয় অংশগ্রহণ, সক্রিয়ভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর যে প্রত্যাশা আছে, সেটিও রাজনৈতিক দলগুলো করবে। সেই প্রত্যাশা রেখেই আপনাদের তিনজনকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। দর্শক, আপনাদেরও ধন্যবাদ। আজকের সম্পাদকীয় এখানে শেষ করছি। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।